আমি গত কয়েকদিন আগে মুদ্রাস্ফীতি নিয়ে একটা ভিডিও করব বলে পোস্ট করি এবং সেইখানে প্রায় 300টা প্রশ্ন আসে। মানে কেমনে কি মানুষের মুদ্রাস্ফীতি নিয়ে জানার এত আগ্রহ? $1 সমান কত টাকা এইটা জানি না অ্যাকচুয়ালি আসলে কি হবে। পৃথিবীতে না একসময় স্বর্ণ দিয়ে অনেক কিছু কেনা বেচা হইতো, ওই নিয়মটার কি হইলো? রাষ্ট্র তো এখন চাইলেই পারে অনেক বেশি পরিমাণে টাকা ছাপায় রাষ্ট্রের সব গরিব মানুষকে ধনী বানাই দিতে, তাইলে ওরা এটা করে না কেন? এটা করতে পারলে কিন্তু আসলে ভালোই হইতো, কারণ তখন মানুষকে আর এইটা লিখে পোস্ট দিতে হইতো না যে তিনি জাতীয় শরবত উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দেখেন ভাই, আমি কিন্তু আপনাদের কথায় খুবই কনফিউজড। ডলারকে কেন এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় যেখানে দুনিয়াতে আরো শত শত কারেন্সি আছে? এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বুঝতে হবে টাকা বলতে আসলে কি বোঝায়। দেখেন, টাকা তো একটা কাগজের নোট বা টুকরা ছাড়া আর কোনো কিছুই না। আপনাকে যদি অনেকগুলা টাকা দিয়ে একটা দ্বীপের মধ্যে আটকে রাখা হয়, সেইখানে কিন্তু টাকার কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই। আপনি কিন্তু সেই টাকাটাকে ইউজ করতে পারবেন না। আপনি এটাকে টিস্যু হিসেবে ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি এটাকে মাস্ক হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু এইগুলা ছাড়া আপনি ওই দ্বীপের মধ্যে কিন্তু টাকাকে আর কোনোভাবে ইউজ করতে পারবেন না। সো কেন আসলে টাকা এত মূল্যবান একটা জিনিস হিসেবে ধরা হয়? কারণ আমরা সব মানুষ মিলে বিশ্বাস করি এই টাকার একটা মূল্য আছে। আমরা সবাই ধরে নিছি একটা 20 টাকার নোটের মূল্য আসলে 20 টাকা, এন্ড এইটা দিয়ে এই পরিমাণ জিনিস আমার প্রাপ্য। এই যে সবার বিশ্বাসের কারণে মিলিতভাবে কোনো একটা জিনিসের ভ্যালু ক্রিয়েট করা হয়, এই ইফেক্টটাকে বলা হয় টিঙ্কারবেল ইফেক্ট। অর্থাৎ আসলে এটার কোনো মূল্য হয়তো নাই, বাট সবাই বিশ্বাস করে বলে এই জিনিসটার একটা মূল্য আছে। এই ইফেক্টটার নাম হচ্ছে টিঙ্কারবেল ইফেক্ট। এই কথাটা আসছে পিটার প্যান নামে একটা প্লে বা নাটক ছিল 1904 সালের দিকে। পরে 1911-তে এটার একটা উপন্যাসও বের হয়েছিল। ওইখানে একটা পরী ছিল, ওই পরীর নাম হচ্ছে টিঙ্কারবেল। ওই টিঙ্কারবেল পরীটা অডিয়েন্সের বিশ্বাসের কারণে মরতে মরতে আবার জীবিত হয়েছিল, এন্ড ওইখান থেকে টিঙ্কারবেল ইফেক্টের কথাটা আসছে যে অনেকের বিশ্বাসের কারণে একটা আপাত দৃষ্টিতে নাই হওয়া জিনিসও অনেকটা সত্যে পরিণত হইতে পারে। এখন 2003 সালে এই টিঙ্কারবেল ইফেক্টের উল্টো একটা ভার্সন ইন্ট্রোডিউস করা হয়েছিল। এটাকে বলে রিভার্স টিঙ্কারবেল ইফেক্ট। এইটার মানে হইতেছে যখন অনেক মানুষ মিলে একটা জিনিসের মধ্যে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে, তখন ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ থাকেই না। তার মানে টিঙ্কারবেল ইফেক্টে যেরকম অনেকে বিশ্বাস করার কারণে একটা জিনিস বাস্তবে পরিণত হয়েছিল, রিভার্স টিঙ্কারবেল ইফেক্টে অনেক মানুষ বিশ্বাস করার কারণে ওই জিনিসটা বাস্তবই থাকে না, এটা ভ্যানিশ হয়ে যায়। কিরকম? এখন যে প্যান্ডেমিকটা চলতেছে, এর মধ্যে সবাই প্রথম অনেক পরিমাণে ভয় পাইতো জিনিসটাকে, যে কোনো না কোনো একটা ভাইরাস আমাদের মধ্যে আছে এন্ড ওইটা থেকে দূরে থাকতে হবে। এন্ড সবাই মিলে যখন অনেক দিন ধরে এটাকে বিশ্বাস করা শুরু করছে, এখন কিন্তু মানুষের মধ্যে ওই ভয়টা আর নাই, ওই ভয়টা ভ্যানিশ হয়ে গেছে, যে কারণে মানুষ এখন মাস্ক পরতেছে না। আমি মাস্ক ইচ্ছা করে পরি নাই, কারণ আমার গোষ্ঠীতে একজনও মরে নাই, আমার নানার গোষ্ঠীতেও মরে নাই, আমার পার্শ্ববর্তী এলাকার কেউ মরে নাই। আমি মাস্ক ব্যবহার করে নিজে মরুম নাকি? আমি কমকে আমার শরম লাগতেছে ভাই। সো এইটাকে একটা রিভার্স টিঙ্কারবেল ইফেক্ট বলা যায়। টাকার ক্ষেত্রে আমরা দেখি টিঙ্কারবেল ইফেক্ট। প্রশ্ন হচ্ছে টাকা আসলে কয় ধরনের হয়? আপনি যদি ইতিহাসের শুরু থেকে খেয়াল করেন, কয়েক ধরনের টাকা আমরা কিন্তু এখন পর্যন্ত ইউজ করছি। যেমন একটা টাকা হচ্ছে কমোডিটি মানি, অর্থাৎ আপনি কোনো একটা বস্তু, অর্থাৎ একটা ফল হইতে পারে, গরু হইতে পারে, ছাগল হইতে পারে, ওই বস্তুটাকে আপনি টাকার আকারে ইউজ করবেন, ওইটার মাধ্যমে আপনি লেনদেন করবেন। এই মানিটাকে বলা হয় কমোডিটি মানি, অর্থাৎ এখানে আপনি পণ্যকেই মানি বা মুদ্রা হিসেবে ইউজ করতেছেন। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানি, অর্থাৎ আপনি আপনার ব্যাংকের মধ্যে সাপোজ গোল্ড বা স্বর্ণকে জমা রাখবেন, এন্ড ওই জমার বদলে ওই গোল্ডের মূল্যমানটা আসলে কত, ওই অনুযায়ী ব্যাংক আপনাকে একটা সার্টিফিকেট দিবে যে আপনার কাছে এতটুকু গোল্ড আছে। আপনি তো এই গোল্ড নিয়ে বাজারে বাজারে ঘুরতে পারবেন না, এন্ড ওইটাকে মানি হিসেবে ব্যবহার করতে পারবেন না, এটা খুবই ঝামেলার একটা কাজ। ব্যাংক আপনাকে একটা সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেটটার নাম হচ্ছে গোল্ড সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা ইউজ করে আপনি বিভিন্ন জায়গায় আপনার প্রয়োজন মতন জিনিস কিনতে পারবেন। এইটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানি। তারপরে ধরেন আমরা তো চেক ইউজ করি, বন্ড ইউজ করি, বিভিন্ন ধরনের কাগজে মানির সাপ্লিমেন্ট জিনিস আমরা ইউজ করি। এই মানিটাকে বলা হয় ফিডুশিয়ারি মানি, অর্থাৎ এটা এক্স্যাক্টলি টাকা না, বাট এটা টাকার মূল্যমান বহন করতে পারে। আর লাস্ট অফ অল, যেটা আমরা সবাই এখন ইউজ করি, এখন কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ মানি নাই, এখন কোনো কমোডিটি মানি নাই, এখন যে মানিটা আছে এটাকে বলা হয় ফিয়াট কারেন্সি বা ফিয়াট মানি। এই মানিটা হচ্ছে কাগজের নোট বা কয়েনও হইতে পারে। সাপোজ 5 টাকার একটা কয়েন, এইটার দাম যে 5 টাকা, এইটা আপনাকে বলে দিবে আপনার দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল রিজার্ভ ব্যাংক। এই কারণে কিন্তু টাকার মধ্যে লেখা থাকে
চাহিদা মাত্র এর বাহককে এটা ফেরত দিতে হবে। অর্থাৎ আপনি যদি এই 5 টাকার নোটটাকে 5 টাকার মনে না করেন কিংবা এইটা চাহিদা মাত্র কাউকে না দেন যে এটার বাহক, তাইলে আপনাকে লিগালি অ্যারেস্ট করা হইতে পারে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইতে পারে, আপনি শাস্তি পাইতে পারেন। এটা করা সম্ভবই হইছে ওই যে টিঙ্কারবেল ইফেক্টটা, ওই ইফেক্টটা কেন্দ্রীয় ব্যাংক নিজে ইম্পোজ করতেছে আপনাদের উপরে যে না ভাই তোরা বিশ্বাস কর এই কাগজটার দাম এত টাকা, সো দ্যাট পুরা সোসাইটি এই জিনিসটা বিশ্বাস করে এন্ড আপনাকে এইটা একটা মুদ্রা হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়। গভর্নমেন্ট রেগুলেশনের আওতায় এখন কিন্তু এই ফিয়াট কারেন্সির মাধ্যমেই পুরা দুনিয়া চলতেছে। এখন প্রশ্ন আসে এই ফিয়াট কারেন্সির আগে তাইলে কি ছিল? ওই যে যেটা বলতেছিলাম গোল্ড ইউজ করা হইতো 19বিংশ শতাব্দীর শেষ থেকে 1930 সাল পর্যন্ত, এই সময়টাতে যে সিস্টেমটা ইউজ করা হইতো ওইটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। এটা মানে হইতেছে আপনি আপনার দেশের ব্যাংকের মধ্যে আপনার কাছে যত গোল্ড আছে এটা জমা করবেন এন্ড তার বিনিময়ে আপনাকে সেই ব্যাংক একটা গোল্ড সার্টিফিকেট বা একটা সনদ দিবে, যে সনদটা আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন বাজারের মধ্যে জিনিসপত্র কেনা বেচার জন্য, যেটা আমরা রিপ্রেজেন্টেটিভ মানি হিসেবে বলছিলাম। এখন এখানে সমস্যা যেটা আপনার কাছে যতটুকু গোল্ড আছে আপনি ঠিক ততটুকুই টাকা ছাপাইতে পারবেন, তার 1 টাকাও বেশি আপনি ছাপাইতে পারবেন না। গোল্ড স্ট্যান্ডার্ডে একদম স্পেসিফিক ভাবে এইটা বলা ছিল যে সাপোজ আপনি 1 আউন্স গোল্ডের জন্য একটা গোল্ড সার্টিফিকেট দিতেছেন, আপনি কিন্তু ওই 1 আউন্স গোল্ডের বদলে 2টা সার্টিফিকেট কখনো দিতে পারবেন না। এইটাই গোল্ড স্ট্যান্ডার্ডের সবচেয়ে ইনট্রিনসিক একটা বৈশিষ্ট্য ছিল, আপনি চাইলেই কখনো ইচ্ছা মতন সার্টিফিকেট ছাপাইতে পারবেন না। এন্ড এই বৈশিষ্ট্যটার কারণেই কিন্তু এখন পর্যন্ত যে ফিয়াট কারেন্সিগুলো ইউজ হয় তার তুলনায় আমাদের যে গোল্ড স্ট্যান্ডার্ড ছিল ওই সময়টাতে মুদ্রাস্ফীতির হার কিন্তু অনেক কম ছিল। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। এখন 1920-এর শুরুর দিকে কিন্তু ইউএস এর ইকোনমিতে অনেক বড় একটা বুম হয়েছিল, ওরা অনেক উন্নতি করতেছিল, ওদের অটোমোবাইল সেক্টর বলেন, ওদের কনস্ট্রাকশন সেক্টর বলেন, ওইগুলো অনেক বেশি ডেভেলপড হইতেছিল। ডেভেলপড ইকোনমি মানে কিন্তু হইতেছে আপনার গোল্ডের যে রিজার্ভ আছে ওইটার বিপরীতে আপনাকে বেশ ভালো অ্যামাউন্টের ওই রিপ্রেজেন্টেটিভ মানি কিন্তু ছাপাইতে হইছে। এইখানে একটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির চান্স হওয়া শুরু করছিল এবং যে কারণে ইউএসএ কিন্তু 1928 সালে তাদের ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেটটা কিন্তু বাড়ায় দেয়। কিন্তু তখন অবস্থাটা ছিল শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরপর অবস্থা এন্ড অনেক দেশই কিন্তু ওই সময় অর্থনৈতিকভাবে বেশ খারাপ অবস্থাতে ছিল। তারা ইউএস এর কাছ থেকে যে ঋণটা নিছিল সেই ঋণটা আবার পে অফ করতে অনেক হিমশিম খাইতেছিল এন্ড তাদের হাতে অ্যাকচুয়ালি টাকা ছিল না। তারা ইউএস এর কাছ থেকে যে ইম্পোর্ট করতো অর্থাৎ ইউএসএ রপ্তানির মাধ্যমে যে টাকাটা আয় করতো ওই টাকাটা কিন্তু ইউএসএ পাইতেছিল না। এটা তো অনেক বড় একটা প্রবলেম। এর সাথে 1929 সালে ইউএসএ তে কিন্তু স্টক মার্কেটের একটা ক্র্যাশ হয়েছিল এবং 1930 এবং 31-এ কিছু ব্যাংক ফেলিয়ারও দেখা গেছিল। ওভারঅল ভাবে ইউএস এর ইকোনমি ফল করা শুরু করে ওই সময়টাতে। ওই সময় একটা মুদ্রা সংকোচন বা ডিফ্লেশন দেখা দেয় এন্ড মানুষ ভয় পেয়ে হইতেছে ওদের যত গোল্ড রিপ্রেজেন্টেটিভ মানি আছে ওই সবগুলো কনভার্ট করে ওরা আবার গোল্ড নিজেদের কাছে সঞ্চয় করা শুরু করে। এখন সমস্যা হইতেছে আপনি যদি টাকাকে গোল্ডে কনভার্ট করে নিজের কাছে রেখে দেন, এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই গোল্ড কিন্তু একটা আইডল মানি বা অলস মুদ্রা হিসেবে আপনার কাছে পড়ে থাকতেছে। এটা কিন্তু ন্যাশনাল ইকোনমিতে তেমন কোনো অবদানই রাখতেছে না। আর ন্যাশনাল ইকোনমিতে যখন আপনার টাকা না থাকবে পুরো দেশ কিন্তু অচল হয়ে থাকবে। গোল্ড সঞ্চয় করা ব্যাপারটা অনেক বাজে একটা জিনিস ছিল। যেহেতু গোল্ড স্ট্যান্ডার্ডের কারণে আপনার কাছে যত গোল্ড আছে তার থেকে বেশি টাকা আপনি ছাপাইতে পারতেছেন না, এইটার কারণে অন্যান্য দেশের ইকোনমি কিন্তু অনেক ফল করতেছিল এন্ড লাস্ট পর্যন্ত 1931 সালে গ্রেট ব্রিটেন এই গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে এবং তাদের দেখা দেখি তারপরে অনেকগুলা দেশ এই গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু ইউনাইটেড স্টেটস তখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে নাই, ওরা আরো 2 বছর অপেক্ষা করছে। 1933 সালে গেছে, তখন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট একটা অ্যাক্ট করে যার নাম হচ্ছে গোল্ড রিজার্ভ অ্যাক্ট, যেটা করা হয়েছিল 1934 সালে। এই অ্যাক্টটা বলে আপনার জন্য এখন গোল্ড নিজের কাছে রিজার্ভড অবস্থায় রাখা বেআইনি। এখন শুধুমাত্র ইউএস ফেডারেল ব্যাংক ওরাই গোল্ড রিজার্ভ হিসেবে রাখতে পারবে। কোনো মানুষের কাছে গোল্ড রিজার্ভ হিসেবে রেখে ওইটার মাধ্যমে কোনো লেনদেন করা এটা টোটালি অবৈধ। সো মানুষ কি করলো, বাধ্য হয়ে কিন্তু এখন এই গোল্ড ব্যাংকের হাতে তুলে দিল এন্ড সেইটার বদলে তাদের হাতে পেপার মানি অর্থাৎ কাগজের যে মুদ্রা সেটা গেল, যেটা তখন ডলার। এন্ড ওইটার হিসাবটা ছিল 1 আউন্স গোল্ডের দাম হবে $20.67। ইউএসএ এই গোল্ডের পুরো রিজার্ভটা একটা শক্তিশালী ভল্টের মধ্যে রাখে। এই ভল্টটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস বুলিয়ন ডিপোজিটরি। এটা হচ্ছে ফোর্ট নক্সে অবস্থিত। ফোর্ট নক্সের নাম হয়তো আপনারা অনেকেই শুনবেন। যখন ইউএসএ গভর্নমেন্ট অনেক গোল্ড কালেক্ট করলো দেন ওরা ওই গোল্ডের দামটা বাড়ায় দিল। অর্থাৎ এতক্ষণ ধরে যেই গোল্ড ছিল 1 আউন্সের দাম $20.67, এখন ওরা বললো যে না,
এখন থেকে 1 আউন্স গোল্ডের দাম হবে $35। সো এটা বাড়ানোর মাধ্যমে কি হইলো, ওরা এখন এই গোল্ডের বিপরীতে অনেক বেশি পরিমাণে ডলার ছাপাইতে পারবে এন্ড এই ডলার মানুষের হাতে যাবে, মানুষ বেশি জিনিস কিনতে পারবে এন্ড ইকোনমি এর মাধ্যমে স্টিমুলেটেড হয়, অনেক বেশি সজীবতা পায়। ধরেন মানুষের হাতে যদি টাকা থাকে, সেই টাকা দিয়ে মানুষ বেশি জিনিস কিনতে পারবে, আর ওয়ার্কারকে বেতন দিতে পারবে বেশি, সেই ওয়ার্কার আবার বেশি জিনিস কিনতে পারবে। এইভাবে পুরো ইকোনমি কিন্তু সচল হয়। এরপরে কি হইলো, যেহেতু ইউএস এর কাছে অনেক বড় একটা গোল্ড রিজার্ভ ছিল, অন্যান্য অনেকগুলা দেশ ইউএস এর সাথে মিলে ঠিক করলো যে এখন থেকে গোল্ডের হাতিয়ারটা শুধুমাত্র ইউএস এর কাছেই থাকবে। অন্যান্য সবগুলা দেশ শুধুমাত্র ইউএস এর ডলারকে এক্সচেঞ্জ করবে এন্ড ওদের নিজেদের যে মুদ্রা আছে এটাকে ইউএস এর ডলারের সাথে কানেকশন করবে, কোনো গোল্ডের সাথে কানেকশন করবে না। এন্ড এর মাধ্যমে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড অফিশিয়ালি ব্যান্ড হয়ে গেল। শুধুমাত্র ইউএসএই পারবে গোল্ডের সাথে নিজেদের ডলারকে এক্সচেঞ্জ করতে এন্ড এইটা কোনো নর্মাল ইউএস এর মানুষও পারবে না, এটা শুধুমাত্র ইউএস এর গভর্নমেন্ট পারবে করতে। এই যে সবাই মিলে একটা চুক্তি করলো, এই চুক্তিটার একটা নাম আছে, এটাকে বলা হয় ব্রেটন উডস এগ্রিমেন্ট এন্ড এই সিস্টেমটার নাম হচ্ছে ব্রেটন উডস সিস্টেম, যেটা 1971 সাল পর্যন্ত চালু ছিল এন্ড দেন 1971 সালে নতুন একটা নিয়ম আসছে। এইখানে কিন্তু অফিশিয়ালি ইউএস এর ডলারকে আমরা একটা রিজার্ভ কারেন্সি হিসেবে গ্রহণ করলাম। এখন সব দায় আপনি ইউএস এর মাথার মধ্যে দিয়ে দিলেন, এইটার মাধ্যমে ইউএস এর কোনো ক্ষতি হইতেছে কিনা চলেন এইটা এখন দেখি। সামনের দিনগুলোতে ইউএসএ তে খুব গুরুত্বপূর্ণ দুইটা ঘটনা ঘটে। এক, ইউএসএ ভিয়েতনাম যুদ্ধে জড়ায় যায় এবং দুই, প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন 1964 থেকে 65 সালে একটা নতুন প্রোগ্রাম ইনিশিয়েট করে, এটার নাম হচ্ছে দ্য গ্রেট সোসাইটি প্রোগ্রাম। এইটার মাধ্যমে দেশে টোটাল একটা সোশ্যাল সিকিউরিটি প্যাকেজ বলা যায় এবং ওইটার জন্য বেশ বড় পরিমাণে টাকা দরকার হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধ মানে তো আপনি জানেনই, এখানে প্রচুর পরিমাণে টাকা যায় এন্ড যেই টাকা আসলে বিনিয়োগের মতন না, যেটার মাধ্যমে আপনার প্রফিট আসবে এরকম না। এন্ড গ্রেট সোসাইটি প্রোগ্রাম অনেকটা ভর্তুকির মতন, যে আপনি টাকাটা দিয়ে দিতেছেন, ওদের কাছ থেকে আপনি কোনো রিটার্ন আসলে পাবেন না। এর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইউএসএ গভর্নমেন্টের হাত থেকে চলে যাইতেছিল। এন্ড যেহেতু ইউএস এর ডলারটা আপনি গোল্ডের বিপরীতে রাখছেন, ইউএসএ কিন্তু ইচ্ছা করলেই হিউজ পরিমাণে ডলার ছাপাইতে পারতেছে না, যেটা হয়তো অন্যান্য দেশ পারতেছে, কারণ ওরা এখন আর গোল্ড স্ট্যান্ডার্ডের মধ্যে নাই। ওদের কারেন্সি শুধু ইউএসএ ডলারের সাথে এক্সচেঞ্জ হয়, ওদের কারেন্সি গোল্ডের সাথে এক্সচেঞ্জ হয় না। এই পুরা ঝামেলাটা যখন চলতেছিল তখন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আসেন এন্ড এইটা উনি করতে বাধ্য হন যে এখন থেকে আর ইউএস ডলার গোল্ডের সাথে লিঙ্কড আপ থাকবে না। The third indispensable element in building the new prosperity is closely related to creating new jobs and halting inflation. We must protect the position of the American dollar as a pillar of monetary stability around the world. এখন থেকে ইউএস এর যে ফেডারেল রিজার্ভ ব্যাংক আছে, ওরা একটা স্পেসিফিক রেট বাইধা দিবে, যেটা হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট এন্ড ওই অনুযায়ী ইউএসএ ডলারের প্রাইস নির্ধারিত হবে। এইভাবে 1971 সালে ব্রেটন উডস এগ্রিমেন্ট যেটা ছিল, সেই সিস্টেমটা বাতিল হইল এন্ড আমরা অফিশিয়ালি গোল্ডের সাথে সম্পর্কিত রইলাম না। এখন প্রশ্ন হইতেছে রিজার্ভ কারেন্সি কি এন্ড এটা বেশি থাকলে আমাদের কি সুবিধা হয়? রিজার্ভ কারেন্সি হচ্ছে এই ইউএস ডলারই। আপনি এই ইউএস ডলার আপনার ব্যাংকের মধ্যে কত বেশি পরিমাণে জমাইতে পারতেছেন, এইটা আপনার ইকোনমির ভালো কি খারাপ এরকম একটা জিনিস ইন্ডিকেট করে। রিজার্ভ কারেন্সির সুবিধা হইতেছে এইটার কোনো এক্সচেঞ্জ রেটের মুখোমুখি আমার হইতেছে না। আমার কাছে যদি আজকে $2 থাকে, আমি এই $2 দিয়ে বাইরে থেকে অন্য কোনো জিনিস আমি কিনতে পারবো। এন্ড রিজার্ভ কারেন্সির কিন্তু মূল কাজই থাকে এই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ গুলা করা। $1 সমান আজকে 80 টাকা বা 100 টাকা হইতে পারে, কিন্তু $1 সমান অলওয়েজ $1 থাকবে। তার মানে আপনি ওইটাকে ডিরেক্টলি ইন্টারন্যাশনাল লেনদেনে ইউজ করতে পারতেছেন। যেমন মনে করেন এখন বাংলাদেশের যে রিজার্ভ কারেন্সি আছে এটা $41.9 বিলিয়ন US, এটা ফেব্রুয়ারি 2021 এর তথ্য মতে। আগে যেটা ছিল $40.7 বিলিয়ন US ডলারের রিজার্ভটা আমাদের কাছে বেশি থাকা মানে হইতেছে আমরা একটা শক্ত পজিশনে আছি। এখন এই কারেন্সিটা কেন ডলার হইলো, কেন আমরা টাকাকে রিজার্ভ কারেন্সি হিসেবে ইউজ করতেছি না? দেখেন, যদি কোনো সময় মনে করেন রবার্ট মুগাবে ইউএস এর প্রেসিডেন্ট হইলো এন্ড সে জিম্বাবুয়েতে যেটা করছে ওই মতন ইচ্ছা মতন টাকা ছাপানো শুরু করলো। মনে করেন আগে একটা মোবাইলের দাম ছিল $100, এখন যেহেতু সে অনেক বেশি ডলার ছাপাইছে, আপনার হাতে কিন্তু অনেক ডলার আসছে। যেহেতু আপনার হাতে এখন অনেক ডলার আছে, মোবাইল ফোন কোম্পানিরা কি করবে, এটার প্রাইসটাকে বাড়াই দিবে। এখন মনে করেন মোবাইলটার দাম হইলো $200, কিন্তু মোবাইল কিন্তু সেই আগেরটাই আপনি পাইতেছেন। তার মানে এইখানে আসলে ডলারের দামের একটা ডিভ্যালুয়েশন ঘটলো, অর্থাৎ আগের যে $1 ছিল আর এখনের $1 মধ্যে একটা বড় পার্থক্য আছে। এখনের $1 সমান হচ্ছে আগের $0.5 মতো। এখন এতে সবচেয়ে বড় অসুবিধায় কারা পড়বে? মনে করেন আমাদের হাতে এখন $41.9 বিলিয়ন আছে। এখন এইটার দাম যদি এখন অর্ধেক হয়ে যায়, 0.5 দিয়ে আপনি যদি গুণ দেন, তার মানে আপনার হাতে যদিও এখন $41.9 বিলিয়ন আছে, আসলে আপনার হাতে আছে $20.something। তার মানে বাংলাদেশ কিন্তু কোনো দোষ করে নাই। ইউএস এর ইকোনমিতে রবার্ট মুগাবে আসছে দেখা এখন
বাংলাদেশের হাতে যে টাকাটা ছিল ওইটার দাম অর্ধেক হয়ে গেছে। এটা খুবই বিরক্তিকর একটা জিনিস এন্ড এটা একটা আনফেয়ার জিনিস হবে বাংলাদেশের ক্ষেত্রে, যে কোনো দেশই হোক। তো সবাই বিশ্বাস করে যে ইউএসএ তে কোনোদিন এই রবার্ট মুগাবে টাইপের কোনো প্রেসিডেন্ট আসবে না এন্ড ওদের ইকোনমি অনেক স্টেবল। সব দেশ মিলে এটা বিশ্বাস করার কারণে কিন্তু ইউএস ডলারকে এখন আমরা ফরেন রিজার্ভ কারেন্সি হিসেবে ইউজ করতেছি। এই যে ডলারের দামটা কমে গেল এন্ড এর মাধ্যমে যে প্রাইসটা বেড়ে যাইতেছে একটা মোবাইলের, এইটাই কিন্তু হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থাৎ আপনার কাছে টাকা অনেক বেশি কিন্তু জিনিস কম, এই কারণে সেই জিনিসটার দাম যখন অনেক বেশি হয়ে যায়, এইটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ মুদ্রাস্ফীতি। এটাকে বলা হয় প্রাইস ইনফ্লেশন বা মূল্যের মুদ্রাস্ফীতি। এখন একটা জিনিস খেয়াল করেন, ব্যাংকিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। আপনি আপনার যে টাকাটা আছে সেটা যে ব্যাংকে রাখতেছেন, আপনি যদি আবার চান ব্যাংক থেকে সেই টাকাটা তুলে আনতে পারেন, এইটাকে বলা হয় ডিপোজিট করা। এখন একটা 100% সেফ যেই ব্যাংক, ওই ব্যাংক কি করবে, আপনার টাকাটা ব্যাংকে রাখলো, এটা একটা সিকিউরিটি দিয়ে রাখলো, দেন আপনি যখন চাইলেন তাকে দিয়ে দিলেন। এই ধরনের ব্যাংক হচ্ছে একটা কাল্পনিক ব্যাংক, এটা হচ্ছে সুপার সেফ ব্যাংক। কিন্তু নর্মালি ব্যাংক এইভাবে কাজ করে না। ব্যাংক যেই কাজটা করে, আপনার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা কিন্তু আবার লোন হিসেবে অন্য মানুষদেরকে দিতেছে বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দিতেছে। সো লোন হিসেবে দেয় কেন? আপনি যদি 100 টাকা আজকে ব্যাংকে জমা রাখেন এন্ড এই 100 টাকা অন্য কোনো মানুষকে ব্যাংক যদি এখন লোন দেয়, তার মানে কিন্তু টোটাল ইকোনমিতে মানুষের হাতে এখন কত টাকা আছে, আপনার যে 100 টাকা আপনি ব্যাংকে দিলেন সেইটা প্লাস আপনার এই টাকাটা যাকে লোন দেওয়া হয়েছে তার 100 টাকা, টোটাল 100 প্লাস 100 200 টাকা কিন্তু এখন টোটাল ইকোনমির মধ্যে আছে এন্ড এর মাধ্যমে নতুন মানি বা নতুন টাকা জেনারেট করা হইতেছে। অবশ্যই ব্যাংক পুরো 100 টাকা লোন দিবে না, কারণ ওরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা নিজেদের কাছে রাখে, এটাই হচ্ছে ওদের রিজার্ভ। এন্ড এইখানে যেহেতু 100% রিজার্ভ ব্যাংকিং হইতেছে না, ওই সুপার সেফ ব্যাংকের ধারণা এখন আর নাই। এইটাকেই বলা হয় ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, অর্থাৎ আপনি কিছু না কিছু অংশ লোন আকারে দিয়ে দিতেছেন মানুষদের কাছে যাতে ওরা ইউজ করতে পারে এন্ড পরে হয়তো ইন্টারেস্ট সহ আপনাকে ফেরত দিবে এন্ড ওই ইন্টারেস্ট থেকে আপনি একটা অংশ যার কাছ থেকে আপনি টাকাটা নিয়েছিলেন 100 টাকা তাকে আবার ফেরত দিবেন। এইভাবেই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংটা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতি যেটা হয় ওইটা আসলে মাপে কিভাবে। এটার জন্য যে ইন্ডেক্সটা অনেক বেশি জনপ্রিয়, এটাকে বলা হয় সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখানে একটা বেজ ইয়ার ধরা হয় এন্ড ওই বেজ ইয়ারের সাপেক্ষে একটা মার্কেট বাস্কেটের মধ্যে কস্ট কতটুকু বাড়তেছে ওইটাই হিসাব করা হয়। এবং এই সিপিআই এর রেটটা যদি বেশি হয় এটা কিন্তু খুব খারাপ। জেনারেলি 1 থেকে 5% হচ্ছে একটা আইডিয়াল সিপিআই রেট। এর বেশি হওয়া মানে আপনার দেশে মুদ্রাস্ফীতি একটু বাজে অবস্থার দিকে আছে। যেমন মনে করেন তুরস্কে এখন যেই মুদ্রাস্ফীতির হার সেটা হচ্ছে 15.45%। ওদের বেশ বড় ধরনের একটা সমস্যা চলতেছে। যেমন এই ফেব্রুয়ারি মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশের যে ইনফ্লেশন রেট সেটা হচ্ছে 5.63%। এটা হচ্ছে 12 মাসের এভারেজের ভিত্তিতে মোটামুটি 5 এর কাছাকাছি আছে, আপনি শান্তিতে থাকতে পারেন। জিম্বাবুয়েতে এই ইনফ্লেশন রেটটা 2019 সালে হয়েছিল প্রায় 255% আর 2020 সালে হয়েছিল প্রায় 622%। তো জিম্বাবুয়ের অবস্থা কিন্তু বেশ খারাপ ছিল। ওরা একটা সময় $100 ট্রিলিয়ন মুদ্রা পর্যন্ত ছাপাইছে। একটা কাগজের নোট, এইটার দাম হচ্ছে জিম্বাবুয়ে ডলারে 100 ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার। এখন কিন্তু জিম্বাবুয়েতে এই জিম্বাবুয়ের কোনো ডলার ইউজ হয় না, ওরা অ্যাকচুয়াল ইউএস ডলার ইউজ করতেছে। এখন মুদ্রার মান বাড়াইলে কিংবা কমাইলে আপনার সমস্যা বা সুবিধাটা আসলে কি? মনে করেন এখন আমি ধরে নিলাম বাংলাদেশের ক্ষেত্রে $1 সমান হচ্ছে 100 টাকা। এতে কিন্তু আমাদের একটা সুবিধা আছে। কি সুবিধা? আমাদের মধ্যপ্রাচ্য কিংবা বাইরে থেকে আমাদের যেই রেমিটেন্সটা আসতেছে ওইটা কিন্তু ডলারে পে হইতেছে এন্ড ওইটা যখন বাংলাদেশে আসবে, যেহেতু $1 সমান এখন 100 টাকা, আমি বাড়াই দিছি রেটটা, তাহলে কিন্তু ওই সেম ডলার থেকে আমি বেশি পরিমাণে টাকা পাইতেছি। এখানে অসুবিধাটা হইতেছে মানুষের হাতে ওই যে আবার বেশি টাকা এসে পড়তেছে এন্ড এর মাধ্যমে কিন্তু প্রাইস বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে এন্ড আলটিমেটলি 1 টাকার মূল্য আসলে যতটুকু ছিল এর আগে এর তুলনায় এটা ডিভ্যালুয়েট করবে বা নিচে নামবে। অর্থাৎ 1 টাকা দিয়ে আপনি আগে যে যতগুলা জিনিস কিনতে পারতেন এখন তার থেকে কম জিনিস কিনতে পারবেন। তাছাড়া দেখেন আপনার যদি ইনফ্লেশন রেট 3% হয় এবং আপনি একটা ব্যবসার মধ্যে টাকা খাটাই আপনি 5% লাভ পাইছেন, 5 বছর পরে আপনার 5 টাকা পাওয়ার কথা, কিন্তু ইনফ্লেশন রেট তো এখন 3 টাকা হয়ে গেছে। আপনার অ্যাকচুয়াল লাভ কিন্তু হইতেছে এই 5 - 3 = 2 টাকা। যদি ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হারটা আজকে 2% হইতো, আপনার লাভ হইতো 3 টাকা। যদি 1% হইতো আপনার লাভ হইতো 4 টাকা। তার মানে ইনফ্লেশন রেট যত কম থাকবে আপনি বিজনেসের মধ্যে লাভের পার্সেন্টেজটাও কিন্তু অনেক বেশি পাবেন যদি দীর্ঘমেয়াদী আপনি ইনভেস্ট করেন। আবার যদি আপনি এখন কমায় $1 সমান 70 টাকা করে দেন, তখন ওই যে রেমিটেন্সের মাধ্যমে যে টাকাটা আমাদের দেশের মধ্যে আসতেছে এইখানে একটা ঝামেলা হবে, আপনি কম টাকা পাইতেছেন। সেকেন্ডলি আপনার টাকার দাম যেহেতু বেড়ে যাইতেছে, যেই দেশগুলো আপনার দেশ থেকে ইম্পোর্ট করতো বা আমদানি করতো ওদেরকে কিন্তু এখন বেশি ডলার দিতে হইতেছে। $1 সমান আপনি যদি 100 টাকা করে দেন সেইখানেও অসুবিধা আছে, আবার যদি 70 টাকা করে দেন সেইখানে অসুবিধা আছে। দুইটাকে ক্যালকুলেট করে বাংলাদেশ ব্যাংক একটা নির্দিষ্ট রেট ফিক্স করে, যেই রেটটা ফিক্স করলে হয়তো আমাদের ইকোনমি ওভারঅল স্টেবল থাকবে।
এইবার আসা যাক চায়না এবং ইউএস এর মধ্যে একটা খুবই বিদঘুটে ধরনের ইকোনমিক রিলেশনের মধ্যে। এই দুইটাতে সারাদিন ঝামেলায় লেগে থাকে, বাট এরা আসলে একে অন্যের ইকোনমির উপরে অনেক বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট। কেন ডিপেন্ডেন্ট দেখেন, ইউএস এর যে জাতীয় ঋণ দেয়, এই ঋণের অনেক বড় গ্রহীতা কিন্তু এই চায়না। ওরা ইউএস এর টোটাল 28 ট্রিলিয়ন ডলার ঋণের মধ্যে 1.095 ট্রিলিয়ন ডলার ওরাই নিছে, এন্ড এইটা টোটাল ইউএসএ ন্যাশনাল ডেটের প্রায় 4%। এত বেশি ডেট কিন্তু এই চায়না ছাড়া আর হচ্ছে যে শুধুমাত্র জাপান নিছে। চায়না কেন আসলে এত বেশি পরিমাণে ইউএসএ ট্রেজারি বন্ডগুলা কিনতেছে বা ইউএসএ ন্যাশনাল ডেট গুলা কিনতেছে? দেখেন, চায়না কিন্তু হচ্ছে একটা রপ্তানি নির্ভর দেশ, এন্ড চায়না কিন্তু ইউএসএ প্রচুর পরিমাণে জিনিস রপ্তানি করে। ইভেন এখন চায়না ইউএসএ যেই পরিমাণ জিনিস রপ্তানি করে তার থেকে কম জিনিস আমদানি করে। এখন ইউএস এর যেই পেয়াররা আছে ওরা কিন্তু ডলারে পেমেন্টটা করতেছে, তার মানে চাইনিজ যে ব্যবসায়ীরা আছে ওদের হাতে ডলার অনেক বেশি পরিমাণে আছে, বাট ওরা ওদের যে শ্রমিকরা আছে, ওদের দেশীয় যে মার্কেট আছে, ওইখানে কিন্তু ডলারে পেমেন্ট করতে পারতেছে না। ওদেরকে নিজস্ব চাইনিজ যে মুদ্রা ইউয়ান বা রেনমিনবি যেটাকে আমরা বলতেছি, এই রেনমিনবিতেই কিন্তু ওরা পেমেন্ট করবে। সো ওদেরকে এই ডলারটা ভাঙাইতে হয়। এই কারণে দেখা যায় ওদের মার্কেটে ইউএস ডলারের সাপ্লাই অনেক বেশি পরিমাণে বাইরে যাইতেছে এন্ড ইউয়ানের পরিমাণটা কমতেছে। এটা কিন্তু একটা সমস্যা। এর মাধ্যমে ইউএসএ ডলারের প্রাইস কিন্তু আগের থেকে বাড়তেছে। এখন ইউএসএ ডলারের প্রাইস যদি আপনার দেশের মধ্যে বাড়ে, তাহলে কিন্তু ওই যে আগের যে সমস্যাটা, আপনি এক্সপোর্ট করতে গেলে আপনার দেশ থেকে এক্সপোর্ট করবে না, কারণ আপনার জিনিসের দাম কিন্তু বাড়তেছে উইথ রেসপেক্ট টু অন্য দেশের কারেন্সি। এই সমস্যাটা কাটানোর জন্য চায়না যেটা করছে, ওদের যে পিপলস ব্যাংক অফ চায়না পিবিওসি, ওরা বলছে আমরা এখন ইউএস ডলারটা কিনে নিব, এন্ড যেহেতু পিবিওসি ওরা ওদের কেন্দ্রীয় ব্যাংক, ওরা ইচ্ছা মতন কিন্তু এই রেনমিনবি ছাপাইতে পারে। ওরা যখন ইউএস ডলারটা কিনে নিতেছে তখন আবার বাজারের মধ্যে ইউএস ডলারের ডিমান্ড কিন্তু বাড়লো, এন্ড এর মাধ্যমে ওরা আবার আগের সিচুয়েশনটা স্টেবল রাখার চেষ্টা করতেছে। এইখানে চায়নারই কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের কারণে পুরো ইকোনমি এখন স্টেবল অবস্থাতে আসলো। এখন কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে, আপনি যখন রেনমিনবি এত বেশি পরিমাণে ছাইড়া দিতেছেন চাইনিজ মার্কেটের মধ্যে, চাইনিজ মার্কেটে কি তাইলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হইতেছে না? এইখানেই হচ্ছে চাইনিজ গভর্নমেন্টের একটা ইউনিক জিনিস। এই সেম পলিসি কিন্তু ইন্ডিয়াও অ্যাপ্লাই করতে চাইতেছিল, বাট ইন্ডিয়া এটা খুবই লিমিটেড অ্যামাউন্টে করতে পারে। চায়না যেটা করে, ওরা ওদের প্রাইস কন্ট্রোল গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক বেশি শক্ত হাতে কন্ট্রোল করে, এন্ড যে কারণে আপনি চাইনিজ মার্কেটে ইচ্ছা করলেই দাম বাড়াইতে কিংবা কমাইতে পারবেন না। এই ইউনিক গুণটার কারণেই চায়না এখন ইউএসএ বন্ডগুলা বা ট্রেজারি বন্ডগুলা কিন্তু অনেক ভালোভাবে মেইনটেইন করতে পারতেছে। ইউএসএও কিন্তু যেহেতু চায়না থেকে এত বেশি পরিমাণে ইম্পোর্ট করে, যদি কোনো কারণে ইউএস ডলারের ভ্যালু চায়নাতে বেড়ে যায়, তাহলে কিন্তু ইউএসএও আগের প্রাইসে চায়না থেকে ইম্পোর্ট করতে পারবে না, তাদেরকে আরো বেশি দাম দিতে হবে। সো ওরা কিন্তু চায়না এবং ইউএসএ কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট, অর্থাৎ একে অন্যের উপরে নির্ভরশীল তাদের ইকোনমি স্টেবল রাখার জন্য। সো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি অনেকগুলা কোশ্চেনেরই অ্যান্সার দেওয়া হয়েছে, বাট অনেকগুলা কোশ্চেনের অ্যান্সার এখনো বাকি আছে। এটা হয়তো আমি অন্য কোনো ভিডিওতে কভার করার চেষ্টা করব, যদি এই টাইপের অন্য কোনো টপিক নিয়ে আমি ডিসকাস করি। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এন্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কাট।